হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের পর্বে আমরা রাশিবিজ্ঞানের কোষে দেখি 11.2 এর কয়েকটি গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। তোমরা একটু মন দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, প্রথমে আমাদের যে উদাহরণটি দেওয়া রয়েছে, বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ একটা দেওয়া আছে নিজের ছকে। দৈনিক লাভ টাকা 0 থেকে 50, দোকানের সংখ্যা 8টি, 50 থেকে 100 দোকানের সংখ্যা 15টি, 100 থেকে 150 দোকানের সংখ্যা 10টি, 150 থেকে 200 দোকানের সংখ্যা 12টি, 200 থেকে 250 দোকানের সংখ্যা 5টি। উপরের তথ্যটাকে যদি আয়তলেখা অঙ্কন করতে বলি, আয়তলেখা অঙ্কন করতে বলেছে মানে কি করতে হবে আমাদেরকে? না, আয়তলেখা অঙ্কন করতে বলেছে মানে আমাদেরকে কি না হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। হিস্টোগ্রাম আমাদেরকে অঙ্কন করতে হবে। তাহলে আমরা এই হিস্টোগ্রাম যদি অঙ্কন করতে চাই তাহলে কি করতে হয় আমাদেরকে? না, আমাদেরকে যেটা করতে হয় কি না, আমাদের যে তথ্যটা দেওয়া রয়েছে এটাকে আমাদেরকে একটা গ্রাফ খাতায় রিপ্রেজেন্ট করতে হয়। গ্রাফ খাতার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়। তো আমরা দেখো, আমি আগে রাফ একটা বুঝিয়ে দিই, তারপর আমি গ্রাফে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা কি করব? না, আমরা আমাদের গ্রাফ খাতায় দুটো অনুভূমিক, একটি অনুভূমিক আর একটি উলম্ব লাইন টেনে নেব, যার একটি হবে এক্স অক্ষ আর একটি হবে ওয়াই অক্ষ। ঠিক আছে? আর দুটো ছেদবিন্দু, যে বিন্দু ছেদ করবে সেটাকে বলবো মূল বিন্দু বা ও। এটাকে তুমি এক্স অক্ষ ধরি, অনুভূমিকটা এক্স এক্স ড্যাশ, আর এটাকে ধরছি ওয়াই আর ওয়াই ড্যাশ। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি কি রয়েছে? না, দৈনিক লাভ তার মানে কি হলো ক্লাস লিমিট বা শ্রেণীগুলো কি কি রয়েছে? 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 0 থেকেই শুরু হয়েছে। 0 থেকেই প্রত্যেকটা শুরু হয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি 0 থেকে যদি শুরু হয় তাহলে এখান থেকে 5 ঘরের গ্যাপে আমরা একটা করে ধরে নিচ্ছি যে 5 ঘর সমান 50। আমরা কি ধরে নিচ্ছি? না, ধরি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 50 টাকা। তাহলে এটা কত হবে? তাহলে এই পয়েন্টটা কত হবে? তাহলে এই পয়েন্টটা হবে, দেখো পয়েন্টগুলো যদি আমি লিখি তাহলে এটা 0 পয়েন্ট। এটা কত হবে তাহলে? এটা হবে কত? 50। ঠিক আছে? এই পয়েন্টটা কত হবে তাহলে? 5 ঘর যদি ধরি তাহলে এই পয়েন্টটা হবে 50। ঠিক আছে? তারপরে যদি আরো 5 ঘর যাই, আরো 5 ঘর গেলে এই পয়েন্টটা কত পাবো? না, এই পয়েন্টটা পাবো কি না 100। এরপরে যদি আমি আরো 5 ঘর যাই, তাহলে এইভাবে 5 ঘর ছাড়া ছাড়া আমরা বিন্দুগুলো পরপর নিতে থাকবো। ঠিক আছে? তোমরা চাইলে এটাকে 10 ঘর ছাড়াও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে 5 ঘর ছাড়া ছাড়া আমরা যদি বিন্দুগুলোকে নিই, তাহলে মানগুলো কত কত হবে? না 0, 50, 100, তারপর এটা কত হবে তাহলে 150, তারপর এটা কত হবে তাহলে 200, তারপর এটা কত হবে তাহলে 250, তারপর এটা কত হবে 300, তারপর এটা কত হবে 350, এইভাবে চলবে। ঠিক আছে? আর আমরা কি করব? না, উলম্ব রেখা বরাবর, এই রেখা বরাবর 1 ঘরকে 1 ধরতে পারি আমাদের সুবিধার্থে। ঠিক আছে? 2 ঘরকে 1 একক ধরতে পারি। তোমরা তোমাদের মতন করে এটাকে ধরবে। ঠিক আছে? তোমরা তোমাদের মতন করে ধরবে। আমি ধরলাম যে 1 ঘর সমান আমি 1 এককই ধরলাম। এখানে কি লিখব? না, y অক্ষ বরাবর 1 ঘর সমান ধরলাম একটি দোকান। তাহলে এখানে পয়েন্টগুলো কিরকম হবে? তাহলে 1 ঘর 4 যদি বসাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এইভাবে যাবে। তাহলে আমরা একটু গ্যাপে গ্যাপে লিখে দিই। 1, 2, 3, তাহলে এটা কত? 4, 5, এটা হচ্ছে 6, 7, এটা হচ্ছে 8, এটা 9, পরেরটা হবে 10, ঠিক আছে? 11, তারপর এটা হবে 12, 13, তারপর এটা হবে 14,
তারপরে একদম উপরে মাথাটা কত হবে 15। তাহলে এইভাবে পয়েন্টগুলোকে বসিয়ে দেবো। এরপর আমাদের কাজ কি হবে দেখো, 0 থেকে 50 এ কত বলা আছে? 0 থেকে 50 দোকানের সংখ্যা বলা আছে 8। তাহলে 0 থেকে 50 দোকানের সংখ্যা 8 মানে তাহলে এখানে কোন লেভেল হবে? এই 8। এই 8 লেভেল থেকে সমান করে এই 50 পর্যন্ত এখানে একটা আমরা আয়তক্ষেত্র অঙ্কন করব। হয়ে গেল? এরপর দেখো 50 থেকে 100 কত আছে? 15। 50 থেকে 100 15 মানে কোন হাইটটা? এই একদম এই হাইট। তাহলে এই হাইট থেকে এই লাইনটাকে বাড়িয়ে যোগ করে দেব। এখানে আবার 5 ঘরের গ্যাপ, যেহেতু 5 ঘরের গ্যাপ 100 করে ধরেছি, 5 ঘরের গ্যাপ নেব। 5 ঘরের গ্যাপ নিয়ে আবার এটাকে 100 পর্যন্ত নিয়ে চলে আসব। হয়ে গেল? এরপর দেখো 100 থেকে আছে কত? 150। এর মাঝে কত আছে? 10 আছে। তাহলে 10 এর হাইটটা কোথায়? 10 এর হাইটটা হচ্ছে এইখানে, এই বরাবর। এইখান থেকে 5 ঘর নেব। নিয়ে একদম ওখান থেকে লম্ব একটি আয়তক্ষেত্র টানবো 150 থেকে 12 পর্যন্ত কত 200 পর্যন্ত কত আছে? 12। 12 মানে 8, 10, 12 তার মানে কত? এই হাইটটা। এই হাইটটা যদি হয় তাহলে এটাকে আরেকটু বাড়ানো হবে। বাড়িয়ে এখান থেকে টানবো। এগুলো স্কেল দিয়ে টানবে তোমরা। প্রত্যেকটা রেখা সহজ সরল সরলরেখা হবে, আয়তক্ষেত্র হবে 200। এবার 200 থেকে 250 কত হাইট আছে? 5 আছে, তার মানে এই হাইটটা। ব্যাস। এটাকে তোমরা প্রয়োজনে একটা শেড করে দিতে পারো। এটাকে যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে এটাকে একটা শেড করে দিতে পারো। তাহলে এটা আমি রাফে এঁকে দেখালাম। এটাকে তোমাদেরকে গ্রাফ খাতায় আঁকতে হবে। ঠিক আছে? এটাকে তোমাদের কি করতে হবে? এটাকে তোমাদেরকে গ্রাফ খাতায় আঁকতে হবে। দেখো আমি একটু গ্রাফ খাতায় এটাকে এঁকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? এটাকে একটু গ্রাফ খাতায় আমি এঁকে দেখানোর চেষ্টা করছি। তাহলে প্রথমে দেখো গ্রাফ খাতা আমাদের দেখতে এইরকম হবে। আমরা কি করব? না আমরা এখানে দুটো এই একই রকম উল্লম্ব অক্ষ আর অনুভূমিক অক্ষ টেনে নেব। ঠিক আছে? একটা উল্লম্ব অক্ষ আর একটা অনুভূমিক অক্ষ টেনে নেব। দেখো আমি এই বরাবর টেনে নিচ্ছি একটা উল্লম্ব অক্ষ আর একটা অনুভূমিক অক্ষ। হয়েছে? উল্লম্ব অক্ষটা আমরা টেনে নিয়েছি। এবার আমরা এটাকে এই অনুভূমিক অক্ষটা টানা হয়ে গেছে। এরপর এটাকে আমরা লম্ব একটি সরলরেখা আঁকবো। হয়েছে? দেখো তাহলে এই গ্রাফ কাগজে আমরা কি করলাম? না গ্রাফ কাগজে আমরা আমাদের অনুভূমিক অক্ষ এবং উল্লম্ব অক্ষ দুটো টেনে নিলাম। তাহলে এটা হবে মূলবিন্দু, এটা এক্স অক্ষ, এটা এক্স ড্যাশ। ঠিক আছে? এটা ওয়াই অক্ষ আর এটা ওয়াই ড্যাশ। হলো? এরপর আমাদের কাজ কি হবে? না এইগুলোকে ধরে নেওয়া। কি ধরবো? না আমরা দুটো সাইডে দুটো দিক আমরা ধরে নেব। কিরকম? না এই অনুভূমিক এক্স অক্ষ বরাবর আমরা ধরবো দৈনিক লাভ। তাহলে এই বরাবর আমরা যে রাশিটা নেব সেটা কি? না সেটা হলো দৈনিক লাভ। আর এই বরাবর আমরা যে রাশিগুলো নেব সেটা কি? সেটা হচ্ছে না দোকানের সংখ্যা। দোকানের সংখ্যা। ঠিক আছে? এইবার আমরা কি করেছি? না আমরা 5 ঘর সমান 50 করে ধরতে পারি। ঠিক আছে? তাহলে দেখো 5 ঘর সমান যদি 50 করে ধরি তাহলে এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে এটা একটা পয়েন্ট হলো। আবার 1, 2, 3, 4, 5 এটা একটা পয়েন্ট হলো। তাহলে এটা কত হলো? এটা হলো 50, এটা হলো 100। ঠিক আছে? আবার 1, 2, 3, 4, 5 তাহলে এই পয়েন্টটা কত হলো? এই পয়েন্টটা হলো 150।
আবার 5 নেব, 1 2 3 4 5, এটা কত হলো? এটা হবে 200। আরো 5 ঘর নেব, 1 2 3 4 5, তাহলে এটা কত হবে? এটা হবে 250। ঠিক আছে? আরো 5 ঘর নেব, 1 2 3 4 5, তাহলে এটা কত হবে? 300। তাহলে এইভাবে আমরা 5 ঘর গ্যাপে 50 টাকা করে ধরে নিলাম। কারণ দৈনিক লাভটা কতই ছিল? দৈনিক লাভটা আমাদের হিসেব করা হচ্ছিল টাকাতে। ঠিক আছে? দৈনিক লাভটা আমাদের হিসেব করা হচ্ছিল কিসে? না, দৈনিক লাভটা আমরা হিসেব করছিলাম টাকাতে। এরপর কি করব? না, এই দিক বরাবর আমি কি করতে পারি? না, 1 ঘর সমান 1 ধরবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পয়েন্টগুলোকে লিখে দিতে পারি 20। এটা কত? এটা 1 থেকে শুরু হচ্ছে। 1 2 3 4 5, এটা 5 ঘর। 6 7 8 9 10, এটা 10 11 12 13 14 15, এটা কত? 15। এইরকম নাম্বারগুলো পরপর রয়েছে। এরপর আমাদের কাজ কি হবে দেখো? প্রথমে ছিল দেখো 0 থেকে 50 এর জন্য ছিল 8। 0 থেকে 50 এর জন্য ছিল 8। তাহলে আমরা কি করব? 0 থেকে 50 এর জন্য ছিল 8, 8 যেহেতু ছিল, তাহলে আমরা এখানে ঘরগুলো কাটা শুরু করব। কিরকম? না, 8 তো, তাহলে এখান থেকে আমরা 8 ঘর মাপবো। দেখো, এই স্কেল বসানো হলো। ঠিক আছে? স্কেল বসিয়ে এখান থেকে 8 ঘর মাপা মানে কোথায় যাবে দেখো? 5 6 7, এটা 10। 1 2 3 4 5 6 7 8, এইটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 8 ঘরের পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে দেখো কি করা হবে? না, এই পয়েন্ট থেকে আমাদের লম্ব একবারে নিচে পর্যন্ত টেনে দেওয়া। ঠিক আছে? তাহলে এই টেনে দেওয়া হলো 8 ঘর পর্যন্ত। এইবার 8 ঘর পর্যন্ত টেনে দিলে ওটাকে কি করতে হবে? ওটাকে এবার আমাদের অনুভূমিক রেখায় বের করতে হবে। দেখো, শূন্য করে নিলাম, এইটা টেনে নেব। এটা 8 ঘরের লাইন, তাহলে এইটা এখান থেকে টেনে নেওয়া হবে। দেখো, একটা হয়ে গেল। ঠিক আছে? এরপর কি দেওয়া রয়েছে? এরপর যেটা দেওয়া রয়েছে 50 থেকে 100 র জন্য 15। তাহলে 50 থেকে 100 র জন্য 15 যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে 15 কোথায় কাউন্ট হচ্ছে সেটা দেখতে হবে। 50 থেকে 100 দুটোর জন্যই 15। ঠিক আছে? 50 থেকে 100 দুটোর জন্যই 15। তাহলে এই 50 এর ঘরে আবার বসাবো। তাহলে এখানে কোথায় কত পর্যন্ত মাপবো? না, এখানে 15 র ঘর পর্যন্ত মাপবো। 15 র ঘর কোথায়? না, 15 পয়েন্ট এটা। তাহলে এইখান থেকে করা হবে, না, এই লাইনটা বাড়িয়ে দেওয়া হবে। হয়ে গেল। তাহলে 15 পর্যন্ত যদি ওটা হয় এখানে, তাহলে এই 100 লাইনে বসাবো স্কেল। বসিয়ে এইখানেও 15 থেকে দাগ দিয়ে একদম নিচে পর্যন্ত নিয়ে যাব। হয়ে গেল। হয়ে গেলে এইবার আমাদের কাজ কি হবে? না, ওই মাথাটা যোগ করে দেওয়া। মাথাটা আমরা যোগ করে দেব। স্কেল বসাবো। স্কেল বসিয়ে এই মাথাটা যোগ করে দিলাম। ঠিক আছে? তাহলে দেখো, এই হয়ে গেল আরো একটা আয়তলেখ। এরপর দেখো, 100 থেকে 150 এর জন্য কত আছে? 10। তাহলে 100 থেকে 150 এর জন্য 10। ঠিক আছে? তাহলে আবার স্কেলকে বসাবো, 150 থেকে ওড়াই 10। 10 মানে কোনখান পর্যন্ত? দেখো, এই ঘর পর্যন্ত 10। তাহলে 10 ঘর থেকে এখান থেকে সোজা লাইন টানা হবে। ঠিক আছে?
তাহলে এই লাইন টানা হয়ে গেল 10। এইবার আবার ওই 10-এর মাথাটা কি হবে? জুড়ে দেওয়া হবে। ঠিক আছে? আবার ওই 10-এর মাথাটা জুড়ে দেওয়া হবে। এই স্কেল বসানো হলো, দেওয়া হবে। ঠিক আছে? দেখো, এরপর দেখো কি বলা আছে? এরপর বলা আছে 150 থেকে 200-র জন্যে 12। 150 থেকে 200-র জন্য 12। তাহলে 12 লাইনটা কোথায়? 10, 11, 12। ঠিক আছে? এইটা। তাহলে এই লাইনটা যদি 12 হয় তাহলে আমি কি করতে পারি? আগে এই 5 ঘর লাইনটা যোগ করে নিতেও পারি। ঠিক আছে? আগে এই 5 ঘর লাইনটা যোগ করে নিতেও পারি। তাহলে এখান থেকে যোগ হবে 5 ঘর মানে কত? না, এই এইবার এই দুটো উলম্ব রেখা আমরা যুক্ত করে দিতে পারি পরপর। দুটো উলম্ব রেখাকে কি করব আমরা? পরপর যুক্ত করে দেব। ঠিক আছে? 200-র সঙ্গে মিল করে বসানো হবে। এইখান থেকে এটাকে টানা হবে। হয়ে গেল। আর এই দিকটাও যুক্ত করে দেওয়া হবে। এই দিকটাও যুক্ত করে দেব। হয়েছে? তাহলে এটা হয়ে গেল। এরপর দেখো আরেকটা রয়েছে 200 থেকে 250-এ 5 ঘর উচ্চতা। 200 থেকে 250, তাহলে এই 250-এ স্কেল বসালাম। এখান থেকে 5 ঘর হাইট মাপবো। 5 ঘর হাইট 1, 2, 3, 4, 5। তাহলে 5 ঘর হাইট থেকে লাইন টেনে দেব। এরপর কাজ কি হবে? না, এই যে লাইনটা টানা হয়ে গেল, এইবার ওই মাথাটা যোগ করে দেওয়া হবে। এই দেখো, তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ কাগজে কিন্তু আমরা আয়তলেখটা অঙ্কন করে নিলাম। ঠিক আছে? এইবার তোমরা যখন গ্রাফ কাগজে এটা অঙ্কন করবে, আমি তোমাদেরকে বলবো তোমরা কত ঘর সমান ধরছো সেটা একটু ওপরে লিখে দিলে ভালো হয়। ঠিক আছে? এই গ্রাফটা লেখার পর হয় ওপরে লিখবে, নয় গ্রাফের নিচে লিখবে। কি লিখবে? না, কি না, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 10। এক ঘর সমান কত? না, এক ঘর সমান 10 টাকা। তাহলে 5 ঘর সমান কত হবে? 50 টাকা। আর ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান একটি দোকান। এই রেশিওটা ধরে কিন্তু আমরা এই গ্রাফটা অঙ্কন করলাম। ঠিক আছে? এই রেশিওটা ধরে আমরা এই গ্রাফটা অঙ্কন করেছি। এইবার দেখো তোমরা কি করতে পারো? এইবার তোমরা এখানে একটা কাজ করতে পারো। কি? না, এটাকে তোমরা এই যে গ্রাফটা টানলাম, এটাকে তোমরা শেড করে দিতে পারো। ঠিক আছে? এই গ্রাফটাকে তোমরা নিজেদের পছন্দ মতো পেন্সিল দিয়ে এটাকে শেড করে দেওয়া যেতে পারে। দেখো আমি এটাকে একটু শেডিং করে দিচ্ছি। এটাকে এইভাবে শেড করে দিলে মনে করো পেন্সিল দিয়ে করবে।
আমি এখানে কালার দিয়ে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যখন করবে তখন তোমরা পেন্সিল দিয়ে এটাকে শেড করে দেবে। ঠিক আছে? যখন করবে তখন পেন্সিল দিয়ে দেবে, তাহলে এটা তে লাগবে। ঠিক আছে? এই আমি এটাকে সেট করে দিলাম। ঠিক আছে? মোটামুটি এটাকে সেট করে দিয়েছি। তাহলে এই হয়ে গেল আমার কি না, যে আয়তলেখাটা অঙ্কন করতে বলেছে সেই আয়তলেখাটা আমরা এখান থেকে অঙ্কন করে দিলাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি গ্রাফ কাগজে কিভাবে তোমরা আয়তলেখাটা অঙ্কন করবে। ঠিক আছে? এইবার দেখো, দেখো তাহলে পরের যে অঙ্কগুলো রয়েছে, দেখো ২ এর দাগের অঙ্কটা আশা করি তোমরা করতে পারবে। মিত্রাদের স্কুলে ৭৫ জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখেছে। ঠিক আছে? ১৩৬ থেকে ১৪২। এইবার এখানে একটা বোঝার ব্যাপার রয়েছে। দেখো ওটা শুরু হয়েছিল, আগের অঙ্কটা শুরু হয়েছিল ০ থেকে ৫০। ০ থেকেই শুরু হয়েছিল। ০ থেকেই শুরু হয়েছিল। কিন্তু এখানে কি আছে? শুরুটা হয়েছে ১৩৬ থেকে ১৪২। ১৩৬ থেকে ১৪২। ঠিক আছে? তাহলে ১৩৬ থেকে যদি ১৪২ হয়, ঠিক আছে? তাহলে আমরা ওখানে কি ধরতে পারি? তাহলে এইটা আমরা একটু কিভাবে ধরবো আমরা একটু বলে দিই। ১৩৬ থেকে ১৪২ এর জন্য ১২। তাহলে ১ম এ স্টার্টিংটা হবে ১৩৬ এ। তাহলে ১৩৬ তো পয়েন্ট আমাদের বের করা সম্ভব নয় ১ম এই। ঠিক আছে? ১৩৬ টা পয়েন্ট আমার ১ম এই বের করা সম্ভব নয়। তাহলে দেখো আমি কি করব না, এই বরাবর একটা গ্রাফ কাগজ টানবো। এটা হচ্ছে ২ এর দাগেরটা। দেখো একটা গ্রাফ কাগজ টানবো, তাই তো? এটা নিয়ম অনুযায়ী। তাহলে এটা x অক্ষ হবে আর এটা কি হবে? আর এটা হবে y অক্ষ। তাহলে আমি ১ম এ কি করব না, এই যেটা যে মূল বিন্দু মানে কত? 0। তাহলে আমি এখানে কিছুটা অংশকে স্কুইজ করে নেব। ঠিক আছে? তার মানে কি এটা কোঁচকানো রয়েছে। স্কুইজ করে নিচ্ছি। এরপর থেকে ধরছি, ঠিক আছে? এখান থেকে ধরো ৬ ঘর গেলাম। এখান থেকে আমি ৬ টা ঘর বাদ দিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা ঘর বাদ দিয়ে এই পয়েন্টটাকে ধরলাম ১৩৬। এরপর আবার ৬ টা ঘরের গ্যাপে নেব কত? ১৪২। তাহলে এখানে গ্যাপটা কত হলো? এখানে গ্যাপটা হবে কত? ৬। আবার এখান থেকে ধরো ৬ এর গ্যাপ নিলাম। তাহলে সেটা কত হবে? ১৪৮। তার মানে এই গ্যাপটাও কত নেব? এই গ্যাপটাও নেব ৬ ঘর। আবার এখান থেকে আবার ৬ ঘর গ্যাপ নেব। কত হবে? না ১৫৪। তার মানে এই গ্যাপটাও হবে তখন কত? ৬ ঘর। এইভাবে আমরা নেব কত? আবার ৬ ঘর গ্যাপে ১৬০। আবার ৬ ঘর গ্যাপে নেব ১৬৩। এবারে দিয়ে কি রয়েছে দেখো, ১২, ১৮, ২৬, ১৪, ৫। ১২, ১৮, ২৬, ১৪, ৫ বন্ধুদের সংখ্যা। তাহলে এগুলোকে আমরা দুটো ঘর সমান ২ ধরতে পারি বা ১ ঘর সমান ১ ও ধরতে পারি। এটা তোমাদের পছন্দ মতো। ২ ঘর সমান ২ ধরতে পারো বা ১ ঘর সমান একটি বন্ধুর সংখ্যাও ধরতে পারি। ধরে আমরা কি করব না গ্রাফটা আঁকবো। দেখো আমি ২ এর গ্রাফটাও একটু এঁকে দেওয়ার চেষ্টা করছি যে এখান থেকে আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয়। ঠিক আছে? এখান থেকে আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয় সেটাও আমরা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এক্ষেত্রে কি করব? না এক্ষেত্রেও আমরা ওই একই কাজ করব। ঠিক আছে? তাহলে আগে একটা x অক্ষ নেব আর একটা y অক্ষ নেব। তাহলে x অক্ষটা আগে নিয়ে নিই। দেখো এই বরাবর আমি একটা x অক্ষ টেনে নিচ্ছি। হয়ে গেল? এরপর আমাদের কাজ কি হবে? না এই স্কেলটাকে আমরা উলম্ব বরাবর বসাবো। বসিয়ে y অক্ষটা অঙ্কন করব। ঠিক আছে?
তাহলে এই হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকা হয়ে গেল। তাহলে নাম দিয়ে দিই, এটা 0, এদিকটা কত, না এদিকটা এক্স অক্ষ, এদিকটা হবে কত এক্স ড্যাশ, ঠিক আছে। এই বরাবর ওয়াই অক্ষ রয়েছে, ওয়াই ড্যাশ, আর এর অপর দিকটা হবে ওয়াই। তাহলে আমরা কি বলেছি, না প্রথমে আমরা কি করব, কিছুটা অংশ স্কুইজ করে নেব, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধার জন্য এই অংশটাকে কি করছি, স্কুইজ করে নিচ্ছি, হয়ে গেল। স্কুইজ করা হয়ে গেল, এবার 6 ঘর গাব দেবো এখান থেকে, 6 ঘর গাব দেবো। 1 2 3 4 5, 1 2 3 4 5 6। তাহলে এইটাকে ধরো ধরছি আমি কত, না প্রথম যে পয়েন্টটা ছিল এই পয়েন্টটাকে ধরছি আমি 136, ঠিক আছে। এই পয়েন্টটাকে ধরছি 136। আবার 6 ঘর গ্যাপ দেবো, 1 2 3 4 5 6। তাহলে এই পয়েন্টটাকে কত ধরবো, এই পয়েন্টটাকে ধরবো 142। আবার 6 ঘর গ্যাপ দেবো, 1 2 3 4 5 6। এটাকে কত ধরবো, এটাকে ধরবো 148। 1 2 3 4 5 6। এটাকে কত ধরবো, এটাকে ধরবো 154। এরপর আবার 6 গ্যাপ, 1 2 3 4 5 6। 6 ঘর গ্যাপ দিলে এটা হবে 160। এরপরে আরো 6 ঘর গ্যাপ দিলে 1 2 4 5 6। তাহলে এটা কত হবে 166, হয়ে গেল, ঠিক আছে। এইবার দেখো এই দিক বরাবর আমি তো পয়েন্টগুলোকে এক ঘর সমান একই ধরবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, একদম এটা হয়ে যাচ্ছে 26, ঠিক আছে। এই পয়েন্টটা হয়ে যাচ্ছে একদম 26। 1 2 তাহলে 2 3 এটা 4 5 এটা হচ্ছে 6 7 এটা হবে 8 8 9 এটা হবে 10, ঠিক আছে। 11 এটা হবে 12 13 এটা হবে 14, ঠিক আছে। 15 এটা হবে 16 17 এটা হবে 18 19 এটা হবে 20, ঠিক আছে। 21 এটা হবে 22 23 এটা হবে 24 আর এদিকে হবে 26। তাহলে এই বরাবর আমরা যে রাশিটা নিচ্ছি সেটা কি, না এই বরাবর রাশিটা হচ্ছে কি, না বন্ধুদের সংখ্যা, বন্ধুদের সংখ্যা। আর এই বরাবর কি নিয়েছি, এই বরাবর যেটা নিয়েছি সেটা কি, না সেটা হলো উচ্চতা, ঠিক আছে, সেন্টিমিটারে উচ্চতা। এই বরাবর নিয়েছি আমরা কি, না এই বরাবর নিচ্ছি উচ্চতা, এবং সেটা অবশ্যই সেমিতে, ঠিক আছে। এই বরাবর নিয়েছি উচ্চতা এবং সেটা অবশ্যই সেমিতে। এইবার আমাদের কাজ কি হবে, না এইবার আমাদের কাজ হবে এইখানে মানগুলোকে বসানো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি গুলোকে বসানো। 136 থেকে 142 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 12, ঠিক আছে। তাহলে 136 থেকে 142 এর মধ্যে ফ্রিকোয়েন্সি যদি 12 হয় তাহলে স্কেল বসাবো, ঠিক আছে। স্কেল বসিয়ে আমাদের কাজ কি হবে, না ওই 12 পর্যন্ত, 12 ঘর কোথায় রয়েছে, 12 ঘর রয়েছে দেখো এইখানে। তাহলে এই 12 ঘর থেকে আমরা কি করবো, না এদিকে একটা লাইন নেব 136-এ, এরপর কোথায় নেব আবার, তো 42, 142-এর লাইনে আবার ওই গ্যাপটা নেব, হয়ে গেল। এইবার কাজ কি হবে, না এইবার ওই মাথাটা জুড়ে দেওয়া, এবার এই মাথাটাকে জুড়ে দেওয়া, হয়ে গেল। এইবার দেখো এর পরের যে পয়েন্টটা রয়েছে, এর পরের যে পয়েন্টটা রয়েছে, পয়েন্টটা কি আছে, না 142 থেকে 148-এ 18, 142 থেকে 148-এ 18, 18 মানে কোন হাইটটা দেখো তো,
18 মানে স্কেল বসাবো। 18 মানে কোন হাইটটা? 18 মানে এই পয়েন্টটা হচ্ছে 18 পয়েন্ট। তাহলে এখান থেকে এটাকে যুক্তে বাড়িয়ে দেব। স্কেল সরাবো, 148 বসাবো। ঠিক আছে? এইখানেও 18 থেকে লাইন টানবো। হয়ে গেল। এরপর কাজ কি হবে? না ওই মাথাটাকে জুড়ে দেওয়া। জুড়ে দেওয়া। পরের ফ্রিকোয়েন্সিটা কত আছে? পরের ফ্রিকোয়েন্সিটা আছে 26। 148 থেকে 154 26 আছে। 26 মানে তাহলে 148 থেকে 154 26 যদি হয় তাহলে এটা 26 কোন হাইটে দেখা যাক? 26 একদম টপ হাইটে, অর্থাৎ এটা এখান থেকে এটাকে বাড়িয়ে দেওয়া হবে। 26 হয়ে গেল। এবার 150 সোজা বসানো হবে। এখানে কত মাপা হবে? না এখানেও ওই 26 উচ্চতাটা থেকে বরাবর লাইন টেনে দেওয়া হলো। এবার কি হবে? একই রকম ওই মাথাটা যুক্ত করে দেওয়া হবে। হলো? এরপর দেখো 154 থেকে 160 এর মধ্যে কত আছে? 14। 154 থেকে 160 এর মধ্যে আছে 14। তাহলে 160 এর সঙ্গে বসাবো 14 হাইট। 14 হাইটটা কোথায়? 18 এই 14 পয়েন্ট মানে এটা। তাহলে এখান থেকে সোজা লাইন টেনে নেব। হয়ে গেল? তাহলে এই লাইন টেনে দিলাম। হলো? এরপর রয়েছে কত? 160 থেকে 164 তে 5। 160 থেকে 166 তে 5। 5 যদি হয় তাহলে এখানে বসাবো 5 হাইট নেব। 1 2 3 4 5 মানে 4 আর 6 এর মাঝামাঝি এই লাইন। তাহলে এই টেনে দিলাম। এইবার মাথাটা যুক্ত করে দেব। মাথাটা যুক্ত করে। তাহলে দেখো আমার কি হলো? না এই ক্ষেত্রেও হিস্টোগ্রামটি তৈরি হয়ে গেল। এটাকে এবার তুমি প্রয়োজনে কালার করে দিতে পারো, অথবা পেন্সিল দিয়ে শেড দিয়ে দিতে পারো, অথবা এইভাবে একটা লাইন দিয়েও রেখাটাকে চিহ্নিত করে দিতে পারো, বা অঞ্চলটাকে চিহ্নিত করে দিতে পারো যে এই অংশটা কি, এইটা হচ্ছে আমাদের যে গ্রাফটা পেলাম এটা হলো একটি আয়তলেখ বা হিস্টোগ্রাম। ঠিক আছে? এইবার দেখো এইখানে আমি একটা কথা বলে দিই যে যদি এইখান থেকে আমাকে পরিসংখ্যান বহুভুজ বের করতে বলতো, পরিসংখ্যান বহুভুজ যদি বের করতে বলতো তাহলে আমরা কি করতাম বলতো? তাহলে পরিসংখ্যান বহুভুজ বের করতে বললে আমাদের মিডিল পয়েন্ট গুলো দরকার হতো। আর কি বলেছিলাম? না এদিকে আরেকটা এক্সট্রা শ্রেণী নিতে, এদিকটা আরেকটা এক্সট্রা শ্রেণী নিতে। তার মানে কি 166 সঙ্গে 6 যোগ করলে 1 2 3 4 5 6। তার মানে এই পয়েন্টটা কত হতো? 172টা যোগ করতাম। আর এইখানে কত হতো? তাহলে এটা হয়ে যেত 130। এইবার কাজ কি হতো? না এই যে ইন্টারভ্যালটা নিলাম তখন তার মধ্যবিন্দু বের করতে বলতাম। তাহলে মধ্যবিন্দু কোথায় হতো? না এই 130 আর 136 এর মধ্যবিন্দু কোথায় হবে? না 130 আর 136 কে যোগ করব তাহলে কত হবে? 130 আর 136 যদি যোগ করি আমরা তাহলে হবে 266, তাই তো? তাহলে 266 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 133। তাহলে 133 হতো মিড ভ্যালু। তার মানে কত? এটা 30 ছিল, 31 32 33। ঠিক আছে? তার মানে এই মাঝের বিন্দুটা এখানে নিয়েছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6।
তাহলে 37, 38, 39, ঠিক আছে? তখন এটা হয়ে যেত মধ্যবিন্দু, ঠিক আছে? তখন এটাও তো মধ্যবিন্দু। এর মধ্যবিন্দু কোথায় হতো? তখন এর মধ্যবিন্দু এটা হতো। তখন এর মধ্যবিন্দু কোনটা হতো? এর মধ্যে এটা হতো। এর মধ্যবিন্দু কোনটা হতো? না, এর মধ্যবিন্দু তখন হতো এটা। আবার এখানের মধ্যবিন্দু কোনটা পেতাম? এটা। একই রকমভাবে এইখানের মধ্যবিন্দু কোনটা পেতাম? এটা। আর একটা এই গ্যাপটার এক্সট্রা মধ্যবিন্দু বের করতাম কোনটা? না এই। এরপর আমরা কি করতাম? না এরপর আমরা যেটা করতাম না স্কেলের সাহায্যে এই প্রত্যেকটা মান যুক্ত করে দিতাম। ঠিক আছে? এই যে মধ্যম মানগুলো প্রত্যেকটার পেয়েছি, ঠিক আছে? এই মধ্যম মানগুলো প্রত্যেকটা আমরা কি করতাম? না যোগ করে দিতাম। ঠিক আছে? তেল বসাবো, তেলের সঙ্গে সমান করব, সমান করে দেখব যে দুটো একই সরলরেখায় আসছে কিনা। একই সরলরেখায় এসে গেলে এই দেখো তেল বসাতাম, তেল বসানোর পর আমরা কি করতাম? না এই দুটো বিন্দু যোগ করে দিতাম। এটা হলো। একই রকমভাবে আমরা কিভাবে করতাম? না একই রকমভাবে এইটার সঙ্গে আবার এটাকে যুক্ত করতাম। এটা যুক্ত হবে। আবার এটার সঙ্গে এটা যুক্ত হবে। আবার এই দুটো বিন্দু যুক্ত করা হবে। আবার এই দুটো বিন্দু যুক্ত করা হবে। এই দুটো বিন্দু যুক্ত করা হবে। ঠিক আছে? তাহলে দেখো এখন এই যে স্ট্রেট লাইনটা পেয়ে গেলাম এটাই হচ্ছে কি না ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। বোঝা গেল? এটা কি হবে? এটা হবে ফ্রিকোয়েন্সি পলিগন। আমি লিখে দিতে পারি এই যে সবুজ লাইনটা টানা হয়েছে এটা কি? না এটা হচ্ছে পরিসংখ্যান বহুভুজ। পরিসংখ্যান বহুভুজ। এটাকে আমরা বলছি ইংরেজিতে ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে? আর লালটা কি ছিল? না এই লালটা ছিল কি আয়তলেখ। এটাকে আমরা ইংরেজিতে বলছি হিস্টোগ্রাম। আচ্ছা এখানে আরো একটা কথা বলে রাখি তাহলে এই যে পয়েন্টগুলো পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে মধ্যবিন্দুগুলো এই পয়েন্টগুলো কত কত পেলাম বলো তো? এখানে মধ্যবিন্দুটা কত হবে? ১৩৬ থেকে ১৪২ এর ৩৭, ৩৮, ৩৯। তার মানে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে ১৩৯ আর হাইটটা কত ছিল? ১২। না ১২, হ্যাঁ ১৩৯ আর হাইটটা হচ্ছে ১২। এই পয়েন্টটা কত হবে? ৪২, ৪৩, ৪০, ৪৫। তাহলে ১৪৫, কমা এই বিন্দুটা কত ছিল? এই বিন্দুটা ছিল দেখো ১৮। এইটা হবে ১৮। এইটা কত? ৪৮, ৪৯, ৫০, ৫১। তার মানে এই বিন্দুটা হবে ১৫১, কমা কত? না ২৬। ঠিক আছে? ১৫১, ২৬। যদি বিন্দুগুলো বের করতে বলে তাহলে আমি একবারে দেখিয়ে দিচ্ছি যে বিন্দুগুলোকে যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে সেটাকে বের করব। ঠিক আছে? কোনোটা আমাকে বের করতে দিতেই পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? এটা আমি একটু এখানে বলে দিচ্ছি বিন্দুগুলো কি হয়। যেমন এটা হবে ১৫৪, ৫৫, ৫৬, ৫৭। তার মানে এই বিন্দুটা হবে ১৫৭
আর এই বিন্দুটা ছিল কত 14, ঠিক আছে। পরেরটা কত হবে তাহলে, 6 163 কমা কত 5, আর এই হাইটটা কত, এই বিন্দুটা কত হবে 169,0। এখানে আর একটা পয়েন্ট লেখা হয়নি, 30 ছিল, তাহলে এটা কত হবে 133, এইগুলো হয়ে যাবে প্রান্তিক বিন্দু, পলিগনের প্রান্তিক, ঠিক আছে, বোঝা গেল। এইবার দেখো বাকি যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, এরপর দেখো আমাদের যে অনুশীলনীতে বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটা অঙ্কেই কিন্তু ওই আয়তলেখাও বের করতে বলা আছে। প্রত্যেকটা অঙ্কে যেমন 3-টা দিয়েছে দেখো, 10 থেকে 15, 16 থেকে 20। আচ্ছা দেখো এইখানে একটু সমস্যা আছে, 3-এর দাগেরটায় একটু সমস্যা আছে। কি আছে না, 10 থেকে 15, তারপর 16 থেকে 21, তারপর 22 থেকে 27, 28 থেকে 33, ঠিক আছে। তাহলে 3-এরটায় কি দেওয়া রয়েছে, 3-এর প্রবলেমটায় কি দেওয়া রয়েছে, আর 3-এর প্রবলেমটাকে আমাকে একটু সাজিয়ে নিতে হবে। কি নিতে হবে না, বয়স দেওয়া রয়েছে, বয়স মানে কি ওটা শ্রেণী, ঠিক আছে। বয়সের যে শ্রেণী, শ্রেণীটা এখানে কি দেওয়া রয়েছে, শ্রেণীটা রয়েছে দেখো 0 থেকে 15, ঠিক আছে, 16 থেকে 21, তারপর কত আছে দেখো 22 থেকে 27, তারপরে আছে 28 থেকে 33, 34 থেকে কত না 39, তারপর 40 থেকে 45, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব না, শ্রেণীর সীমানাটা বের করে নেব, অর্থাৎ ক্লাস বাউন্ডারিটা আমরা বের করে নেব, ক্লাস বাউন্ডারি। তাহলে কত করব এটা না, 0 থেকে করব 15.5, তারপরটা কত করব 15.5 থেকে 21.5, ঠিক আছে। তারপরটা করব আমরা 21.5 থেকে 27.5, তারপরটা করব 27.5 থেকে, ঠিক আছে, কত না 33.5, তারপরটা করব 33.5 থেকে 39.5, তারপর করব 39.5 থেকে 45.6। আর এই বরাবর কি থাকবে না, একটা হিন্দিভাষী লোকের সংখ্যা মানে ওটাই কি হবে, ওটাই হবে পরিসংখ্যা। পরিসংখ্যাটা কত কত আছে 8, 14, ঠিক আছে, 10, 20, 6, 12। তাহলে এই শ্রেণী সীমানা থাকবে কি, এটা হবে x অক্ষ বরাবর, এটা x অক্ষ বরাবর যাবে, পরিসংখ্যানটা বসবে কত না y অক্ষ বরাবর, দিয়ে একই রকম ভাবে আমরা আয়তলেখগুলো করব, ঠিক আছে। তোমরা এবার নিচে দেখবে এখানে সবই কি রয়েছে না, ওই আয়তলেখ অঙ্কন করতে বলা আছে আর পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করতে বলা আছে। তো তোমরা বাড়িতে এগুলো একটু দেখবে, দেখে একটু কি না ওই খাতায় তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে, খাতায় একটু করার চেষ্টা করবে, ঠিক আছে। আর দেখো এখানে বাকিগুলো মোটামুটি একই রকম রয়েছে, ঠিক আছে, কিন্তু এইখানে দেখো 8-এর দাগের অঙ্কটাতে একটু আবার অন্য রকম। তো 8-এর আগে একটু চলে যাই, 7-এর দাগের যে অঙ্কটা দেখো, 7-এর দাগের যে অঙ্কটা বলা আছে, কি বলা আছে না, নিচে আয়তলেখ অঙ্কন করতে বলা আছে, পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করতে বলা আছে, কিন্তু এখানে কোনো গ্রুপ ফ্রিকোয়েন্সি নেই। 20, 25, 35, 40, 45, 50, তার মানে এখানে কি দেওয়া রয়েছে, মধ্য মানগুলো দেওয়া আছে, ঠিক আছে। এটা কি দেওয়া আছে, এই মানটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে মধ্য মান, ঠিক আছে, মধ্য মান। তার মানে মধ্য মান মানে মিড ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে মিড ভ্যালু যদি হয় তাহলে সবটা কিরকম হবে না, মিড ভ্যালু দেওয়া রয়েছে, ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। মিড ভ্যালু কত 20, 25, 30, 35, 40, 45, ঠিক আছে, আর কি রয়েছে না 50, বোঝা গেল। ফ্রিকোয়েন্সিটা রয়েছে কত 20, 26, 16, 10, 4, 18, 6, ঠিক আছে। এইভাবে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া রয়েছে। তাহলে আমি যখন এটাকে গ্রাফে বসাবো, তাহলে গ্রাফে বসালে কি করব
না মিড ভ্যালুগুলোকে আগে পরপর বসিয়ে দেবো, ঠিক আছে, মধ্যম মানগুলোকে বসিয়ে দেবো 20, 20, 25, 26, এইভাবে পরপর মানগুলোকে আগে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তারপর আমি একটা 5 ঘর করে গ্যাপ নিয়ে, কি বললাম, 5 ঘর করে একটা গ্যাপ নিয়ে নেব। বা তোমরা তোমাদের সুবিধার্থে আরো একটা কাজ করতে পারো, এখানে ক্লাস বাউন্ডারি একটা তৈরি করে নিতে পারো, ঠিক আছে, ক্লাস বাউন্ডারি তৈরি করে নিতে পারো। গ্যাপটা কত করে আছে দেখো, প্রত্যেকটার গ্যাপ 5 করে করে আছে, ঠিক আছে, প্রত্যেকটার গ্যাপ 5 করে করে রয়েছে। তাহলে প্রত্যেকটার গ্যাপ যদি 5 করে করে থাকে, তাহলে মধ্যম ভ্যালু যদি 20 হতে হয়, তাহলে এখানে বাউন্ডারিটা কত হতে হবে? ক্লাস বাউন্ডারিগুলো কত ধরতে পারি? ক্লাস বাউন্ডারিগুলো ধরবো আমরা 17.5 থেকে 22.5, 22.5 থেকে 27.5, 27.5 থেকে 32.5, আবার 32.5 থেকে 37.5, 37.5 থেকে 42.5, 42.5 থেকে 47.5, 47.5 থেকে 52.5, এটা ধরে নিয়েও তোমরা করতে পারো, ঠিক আছে। যদি এটা ক্যালকুলেশন করে নিতে পারো তাহলেও ধরতে পারো, ঠিক আছে। তাহলে এইগুলোকে বসাবে 17.5, এটা অনুভূমিক অক্ষ বরাবর কি বসাবে, এই বরাবর বসাবে, এখানটা স্কুইজ করে দেবে, স্কুইজ করে দিয়ে এখান থেকে ধরবে কি না 17.5, আবার 5 গ্যাপ দেবে 22.5, আবার 5 গ্যাপ দেবে, তাহলে কত হবে 27.5, আবার 5 গ্যাপ দেবে কত হবে 32.5, আবার 5 গ্যাপ দেবে, 5 গ্যাপ দিলে কত হবে 37.5, আবার 5 গ্যাপ দেবে 42.5, ঠিক আছে, আবার 5 গ্যাপ দেবে, তাহলে কত হবে 47.5। আর এদের যে মিড ভ্যালুগুলো, এদের মিড ভ্যালুগুলো কত কত হয়ে যাবে না, এদের মিড ভ্যালুগুলো হবে, এটার মিড ভ্যালু 20, এটার মিড ভ্যালু হবে 25, এটার মিড ভ্যালু কত হবে, এটার মিড ভ্যালু হবে 30, এটার মধ্যম মান বা মিড ভ্যালু হবে 35, এটার মধ্যম মান কত হবে, এটার মধ্যম মান হবে 40, এটার মধ্যম মান হবে 45, এইভাবে চলবে। আর এইদিকে তোমরা কি ধরবে না, এই ফ্রিকোয়েন্সিগুলোকে বসাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বসিয়ে তোমরা গ্রাফটা অঙ্কন করবে। আশা করি সবগুলোই তোমরা বাড়িতে করতে পারবে, ঠিক আছে। এবার দেখো এখানে কতগুলো শর্ট প্রশ্ন বা এমসিকিউ রয়েছে। এমসিকিউ গুলো কি হবে না, কি বলা আছে দেখো, প্রথমে বলা আছে একটি আয়তলেখার প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতী হবে কার সঙ্গে, না এটা সমানুপাতী হবে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে সমানুপাতী হবে, ঠিক আছে। একটি পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং কি না ওই শ্রেণীটির মধ্যমান দ্বারা, মানে যেটাকে আমরা বলি কি মিড ভ্যালু, যেটাকে আমরা বলি মিড ভ্যালু, ঠিক আছে, মিড ভ্যালু দ্বারা ডিনোট করি। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয়, শ্রেণী সীমানাটা কোন বরাবর নিই না, শ্রেণী সীমানাটা আমরা নিই সাধারণত এক্স অক্ষ বরাবর। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি, ঠিক আছে, আয়তক্ষেত্রের ভূমিটা কি হয় না, ভূমিটা হয় শ্রেণী সীমানা। একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের রৈখিক প্রকাশ করা যায় শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয় যথাক্রমে কিরকম কিরকম ভাবে না, বলেছে শ্রেণী সীমানাটা নেওয়া হবে কি রকম ভাবে, অনুভূমিক ভাবে, আর পরিসংখ্যাটা নেওয়া হয় উলম্ব অক্ষ বরাবর টি। তারপরে আমরা এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা নিচ্ছি, আমরা এই বরাবর কি নেব না, এই বরাবর নেব শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। আর এই উলম্ব বরাবর কি নেব না, পরিসংখ্যা বা এফ, ঠিক আছে, বা ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আজকে। পরবর্তী পর্যায়ে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ অশেষ ধন্যবাদ।